আজকে আমরা ক্লাস 12 এর জিওগ্রাফি একটা ক্লাস নেব। তোমরা তো অফিশিয়ালি ক্লাস 11 থেকে 12 এ উঠে গেছো, কিন্তু 11 অ্যানুয়াল এক্সাম জিওগ্রাফি থিওরি অথবা প্র্যাকটিক্যাল কোনোটার পরীক্ষায় তোমরা লিখতে পারো না। তাই ক্লাস 12 শুরু থেকেই খুব যত্ন করে পড়াশোনা করবো, সঙ্গে প্র্যাকটিক্যাল মনে রাখবো। আজকে আমরা জিওগ্রাফিতে বেশি ক্লাসটা নিচ্ছি, সেটা প্রাকৃতিক ভূগোল, ভূমিরূপ প্রক্রিয়া, জিওমর্ফিক প্রসেসেস। ক্লাস 11 এর মতোই 12 এও জিওগ্রাফি থিওরি মার্কসে 70 মার্কস থাকবে আর প্র্যাকটিক্যাল 30 মার্কসের থাকবে। প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টারটা জিওমর্ফিক প্রসেসের ভূমিরূপ প্রক্রিয়া, যে কথাটা বলা হচ্ছে ভূমিরূপ, ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমির যে চেহারা বা রূপ তাকে আমরা ভূমিরূপ বলি, ল্যান্ডফর্ম টোপোগ্রাফি। সেই টোপোগ্রাফি কোথাও আমরা খুঁজে পেয়েছিলাম সমভূমি, মালভূমি, পাহাড় কিংবা পর্বত। এই জাতীয় ভূমিরূপগুলো মূলত ভূমিরূপ প্রক্রিয়ায় উৎপত্তি লাভ করেছিল প্রাথমিকভাবে। তাহলে পৃথিবীর উপরিভাগে ভূপৃষ্ঠে প্রাথমিকভাবে উৎপন্ন এই জাতীয় ভূমিরূপ মূলত অন্তর্জাত প্রক্রিয়ায় উৎপন্ন লাভ করেছিল, যেটা ক্লাস 11 এ পড়েছিলাম। ক্লাস 12 এ আমরা পড়তে চলেছি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় এই প্রাথমিকভাবে উৎপন্ন লাভ করা ভূমিরূপ প্রতিনিয়ত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে চলেছে। সেই পরিবর্তন প্রাকৃতিক শক্তির প্রভাবে মূলত হয়ে থাকে। তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা সেই প্রক্রিয়া বুঝবো যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠের প্রাথমিকভাবে উৎপন্ন ভূমিরূপগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। সেই প্রাকৃতিক শক্তির মধ্যে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, ভৌমজল, আবহবিকার ভূমিকা গ্রহণ করবে। বহির্জাত প্রক্রিয়ায় এই জাতীয় প্রাকৃতিক শক্তিসমূহ প্রতিনিয়ত কোথাও না কোথাও এই জাতীয় ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। আমরা বহির্জাত প্রক্রিয়া প্রসঙ্গে বিশেষ কতগুলো শব্দ সঙ্গে পরিচিত হব। আরোহণ, সেই অর্থে প্রাকৃতিক শক্তিসমূহের প্রভাবে যখন ভূমিরূপের উত্থান পর্ব ঘটে, অর্থাৎ সঞ্চয়কাজের ফলে ভূমিরূপ ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায়, এই জাতীয় ঘটনাটা আরোহণের অন্তর্ভুক্ত করব। আরোহণ মনে রাখার সুবিধার্থে পর্বত আরোহী দল উপরে উঠে আসে। ঠিক তার বিপরীত শব্দ যদি বলি অনেকটা অবরোহণ, যেটা অনেকাংশেই প্রাকৃতিক শক্তিসমূহের ক্ষয়কাটির ফলে মূলত ভূমিভাগের অবনমিত হয়ে যাওয়ার অংশগুলো, যেগুলো ক্ষয়কাটির ফলে ধীরে ধীরে উচ্চতা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। আমরা আরোহণের উদাহরণ যদি খোঁজার চেষ্টা করি, তাহলে নদীর সঞ্চয়কাজের ফলে গঠিত বদ্বীপ অঞ্চলে, বদ্বীপ সমভূমি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়ে থাকে। আবার অবরোহণের ক্ষেত্রে প্রাকৃতিক শক্তিসমূহ কাজ করে চলেছে অনবরত, আর সেই কাজের ফলে আমরা উদাহরণ খুঁজে পেয়েছিলাম পৃথিবীর অন্যতম প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবলি বলে থাকি। তাই আরাবলি যদি প্রাচীনতম ভঙ্গিল পর্বত হয়, তার বর্তমান পরিচয় সেটা একটা ক্ষয়জাত পর্বত। তাহলে প্রাকৃতিক শক্তিসমূহ দীর্ঘকাল ধরে এভাবে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে যেন ক্ষয়কার্যের ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাসপ্রাপ্ত ঘটিয়েছে। আরোহণ আর অবরোহণ দুটো মিলে তৈরি হবে পর্যায়। পর্যায় শব্দটা আমরা ব্যবহার করে থাকি, গিলবার্ট প্রথমে একটা শব্দ ব্যবহার করেছিলেন গ্রেড, মূলত নদীর ক্ষয় আর সঞ্চয় কাজের ফলে ওই ভূমিরূপে সামঞ্জস্যতা লাভ করা, সেটা গ্রেড, পর্যায়। সেই পর্যন্ত আমরা পর্যায় শব্দ, সেই অর্থে গ্রেডেশন, সেটা মূলত চেম্বারলিন আর সলিসবেরি শব্দটাকে ব্যবহার করেছিল। আমরা এই পর্যায় শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলবো যে প্রাকৃতিক শক্তিসমূহের ক্ষয়, সঞ্চয় বা বহন, আরোহণ বা অবরোহণ সমস্ত কিছু প্রক্রিয়ার শেষে যখন ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ভূমির সমতলীকরণ ঘটে, ক্ষয়ের শেষ প্রক্রিয়া, নতুন একটা শব্দ পেলাম, বেস লেভেল অফ ইরোশন বলা হয়। যে কোনো একটা জায়গার ভূমিরূপে যদি তার মধ্যে যদি নদী বয়ে যায়, তাহলে অবশেষ সেটা যদি সমুদ্রকে সাগরে গিয়ে মিলিত হয়, সমুদ্রের জলতলে গিয়ে মিলিত হয়, তাহলে আমরা বলবো ক্ষয়চক্রের শেষ সীমা সেই অর্থে নদী মোহনার কাছে, যেখানে গিয়ে সমুদ্র জলতলের কাছে মিলিত হচ্ছে, সেটাই তাই ক্ষয়চক্রের শেষ সীমা। এর নিচে বেস লেভেল অফ ইরোশন খুঁজে পাওয়া যাবে না, মানে এর নিচে সম্ভব নয় কথা। এটা যদি বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে, নদীমাতৃক অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা বলি, তাহলে সমুদ্র জলতল বলাচ্ছি। তেমনি মরু ক্ষয়চক্র অথবা মরুপ্রায় অঞ্চলে যদি যাওয়া যায়, সেখানে হয়তো নিত্যবহ নদী কিংবা সমুদ্র উপকূলবর্তী অংশ পাবো না, সেখানে খুঁজে পাবো
প্লায়া রক স্থানীয়ভাবে যেটা তৈরি হয় সেটাই সেখানকার ক্ষয়ের শেষ সীমা। তাহলে সেই ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ওই ভূমিরূপ যখন এরকম সমতুলীকরণ পর্যায়ে ঘটে সেটা মূলত পর্যায়। আমরা আরোহণ অবরোহণ বা পর্যায়ের পাশাপাশি আর একটা শব্দ ব্যবহার করব যাকে আমরা বলে থাকি আবহবিকার। আবহবিকার পুরনো ক্লাসের পড়া শব্দ, খুব বিস্তৃত ব্যাখ্যায় যাব না, যেটুকু প্রয়োজন মনে করার চেষ্টা করি। আবহবিকার কাকে বলে? ওয়েদার থেকে এসেছে, আবহাওয়া থেকে শব্দটার উৎপত্তি। আবহাওয়ার বিশেষ কিছু উপাদান, বিশেষত বায়ু উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলের কিছু গ্যাসীয় উপাদান যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে ভূপৃষ্ঠ বা উপপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের ভূমিরূপ বা শিলা দীর্ঘকাল ধরে ভঙ্গুর অথবা বিয়োজন, এই যে ভঙ্গুর আর বিয়োজনের যে ঘটনা সেটাই আবহবিকার। তাহলে আমরা বলেছিলাম যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার কিংবা জৈবিক আবহবিকার। এই আবহবিকার মূলত পর্যায়নে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। সেই ভূমিকা আমরা খোঁজার চেষ্টা করব। আবহবিকার আমরা যান্ত্রিক আবহবিকার করতে গিয়ে পড়েছিলাম প্রস্তুত চায় বিচ্ছিন্নকরণ, ব্লক ডিসইন্টিগ্রেশন যাকে বলা হয়ে থাকে, সেরকম একটা বিশেষ ভূমিরূপ যেটা চায়ের মতো স্তূপের আকারে বিচ্ছিন্ন হয় বা খণ্ডিত হয়। তাহলে আবহবিকার যে অঞ্চলে ঘটে সেখানকার ভূমিরূপের বিশেষ পরিবর্তন আমরা একটু খুঁজে পাব। এই পরিবর্তন যে অঞ্চলগুলোতে মূলত দেখা যায়, কোথাও বা উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে কিংবা রাসায়নিক আবহবিকার বৃষ্টিবহুল অঞ্চলে অথবা শীত প্রধান অঞ্চলে তুষার কেলাসন প্রক্রিয়া যে পরিবর্তন। তাহলে আবহবিকার এই বিশেষ প্রক্রিয়াটাকে আমরা বলেছিলাম উষ্ণতার তারতম্যের জন্য হয়ে থাকে। প্রস্তুতচায় বিচ্ছিন্নকরণ কি হয়, এরকম স্তূপের আকারে এই অংশগুলো হয়তো খণ্ডিত হবে, ভেঙে যাবে, একটা করে ব্লকের আসে ভেঙে যাবে। তাই এই অঞ্চলে এটা মূলত ব্যাসাল্ট শিলাগঠিত অঞ্চলে বেশি দেখা যায়। তার মানে যদি প্রস্তুতচায় বিচ্ছিন্নকরণ হয় তাহলে ব্যাসাল্ট শিলাগঠিত ভূমির উপরিভাগটা অনেকাংশে চ্যাপ্টা ফ্ল্যাট সমতল আকাশের উপরিভাগটা। আমরা যদি একরকম ঘটনা শুনেছিলাম এক্সফোলিয়েশন, স্বল্পমোচন যাকে বলা হয়, এটা যদি সেই স্বল্পমোচনের ঘটনা ঘটে তাহলে দেখতে পাবো স্বল্পমোচন চায়ের আকারে, তাহলে উপরিভাগটা গোলাকার। গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে এরকম ভূমিরূপ দেখা যায়। তো গ্রানাইট শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপটা আমাকে গোলাকারে আকৃতি লাভ করে। আবার প্রাকৃতিক শক্তি যেখানে ক্ষয় অনবরত কাজ করে চলেছে, তাতে কোমল শিলার কঠিন শিলা, পূর্বেকার গঠিত শিলা প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যদি ক্ষয়প্রাপ্ত হয় আর নিচের কঠিন শিলার গঠিত অংশ একটা সময় এটা উন্মুক্ত হলে, এক্সপোজড হলে এটা উপরে উঠে আসবে, আউটক্রপ বলে থাকি আমরা, তখন এই ভূমিরূপটায় সরাসরি ভূমিতে অবস্থান করবে। এই যে কঠিন শিলার গঠিত টিলার আকারে আমরা এই ভূমিরূপগুলোকে কখনো বলেছিলাম তর। আবার কঠিন শিলা গঠিত অংশ সেটা যখন গোলাকার আকৃতি লাভ করে, আমরা কঠিন শিলা গঠিত অংশকে ইনসেলবার্গ বলেছে, মরুপ্রাঞ্চলে বিশেষ ভূমিরূপ পাওয়া যায়। এই ইনসেলবার্গ গোলাকার আকৃতি লাভ করলে তাকে বোলহাট বলে। তাহলে এই জাতীয় ভূমিরূপগুলো অথবা আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপগুলো কোথাও কোথাও বিশেষ ধরনের ভূমিরূপ তৈরিতে সাহায্য করে থাকে। কিংবা আমরা উচ্চভূমিতে খুঁজেছিলাম যেখানে কেলাসন প্রক্রিয়ায় বা তুষার কেলাস প্রক্রিয়ায় কোণাকৃতি শিলাখণ্ডগুলো তৈরি হয়েছিল। এই জাতীয় শিলাখণ্ড বা ভঙ্গুর বিচ্ছিন্ন শিলাখণ্ডগুলো যখন কেবলমাত্র অন্য কোনো প্রাকৃতিক শক্তি ছাড়াই অভিকর্ষের টানে উপর থেকে নিচে গড়িয়ে নামে, তাকে বলেছিলাম পুঞ্জিত ক্ষয়, মাসোস্টিং। এই খণ্ডিত অংশগুলো বা কোণাকার বিভিন্ন আকৃতির খণ্ডগুলো যখন পর্বত গাত্রে জমা হয় তখন তাকে আমরা বলেছিলাম স্ক্রিন বা টেলাস। সেগুলো যখন পর্বতের পাদদেশে এসে জমা হয় তখন তাকে বলেছিলাম ফেলসেনবার্গ বা ব্লক স্পেট বলা হয়।
তাহলে এই জাতীয় ঘটনাগুলো আবহবিকার ঘটনা কোথাও কোথাও আরোহণ বা অবরোহণ পর্যায় শেষ পর্যায়ে অবশিষ্ট বৈচিত্র্যহীন ভূমিরূপটাকে তৈরি করতে হবে। আমরা আবহবিকার এই জাতীয় ভূমিকা বাদ দিয়ে আরো কিছু প্রভাব বা ফলাফল প্রসঙ্গে বলতে পারি যে আবহবিকার নিচে সরাসরি ক্ষয় নয়, আবহবিকার ফলে শিলা বিচ্ছিন্নকরণ ঘটে, ভঙ্গুর হয়, নিয়োজিত হয় শিলা। তাতে যে শিলাচূর্ণ তৈরি হয় সেগুলো স্তূপ আকারে ভূপৃষ্ঠের উপরে এই জাতীয় আবহবিকার প্রাপ্ত অংশগুলো স্তূপ আকারে জমা হয়, যাকে আমরা রেগোলিথ বলেছিলাম। রেগোলিথ এই রেগোলিথ পরবর্তীকালে জৈব পদার্থ সংমিশ্রণে মৃত্তিকা তৈরি করে, মাটি তৈরি করে। তাহলে রেগোলিথ তৈরি হয়, মাটি তৈরি হয়, পর্যায়ে সাহায্য করে। আবার ভঙ্গুর বা শিথিল শিলাচূর্ণ পরবর্তীকালে প্রাকৃতিক শক্তি, বিশেষত ক্ষয়কারী শক্তি, সেগুলোকে ক্ষয় করে, অপসারণ করে। তাহলে ক্ষয়ীভবনে পরোক্ষে সাহায্য করতে পারে আবহবিকার ফলে এ জাতীয় ভূমিরূপের পরিবর্তন ঘটে থাকে। আমরা আবহবিকার পরে সরাসরি চলে আসি, আমরা ওপরে লিখে রেখেছি ভৌমজল। ভৌমজল যেন ইংরেজি শব্দটা বুঝতে আরো সহজ হয়, গ্রাউন্ড ওয়াটার, ভূমির নিচের জল। ভূগর্ভের নিচে মাটি বা শিলাস্তর বা রেগোলিথ যেগুলো অবস্থান করে, সেখানে যে জল জমা থাকে তাকে ভৌমজল বলে। আমরা এই জলটাকে বোরিং করে তুলে নিয়ে আসি, যাকে আমরা ভৌমজল বলে থাকি। এই ভৌমজল মূলত ভূমিভাগের যে অংশে অবস্থান করে আমরা খোঁজার চেষ্টা করি। ভূপৃষ্ঠের উপরিভাগে অবনমিত স্থান যেখানে প্রাকৃতিকভাবে জলপূর্ণ হয়, আমরা এই জাতীয় জলগুলোকে ভূপৃষ্ঠীয় জল বলে থাকি, সারফেস ওয়াটার। এটা ভূপৃষ্ঠীয় জল। তার নিচে শিলাস্তর বিভিন্ন ধরনের রয়েছে। এই শিলাস্তরের নিচে বা শিলারন্ধ্রে বা ভূগর্ভের নিচে কোথাও জল জমা হয়, যে জলটাকে আমরা ভৌমজল বলছি। উৎপত্তি প্রকারভেদ অনুসারে আমরা যদি ভৌমজলটাকে শ্রেণীবিভাগ করি, তাহলে আমরা কতগুলো নাম খুঁজে পাব। এটা যদি ভূপৃষ্ঠীয় জল হয়, যাকে সারফেস ওয়াটার বলা হয় থাকে, এই জলটাই যখন প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে ভূগর্ভে কোথাও দিয়ে জমা হয়, তা আমরা সেই জলটাকে বলবো আবহিক জল। তাহলে এই জলটার নাম খুঁজে পেলাম আবহিক জল। মূলত ভূমির উপরিভাগ বা ভূমির ঢাল অনুসারে বৃষ্টিপাত অথবা তুষার গলার জল যখন বয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ওই ভূমিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া জল ওই ভূমির শিলাস্তর বা সছিদ্রতা, তার প্রবেশতা অনুসারে সেগুলোই ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়। এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে নিচে নেমে যাওয়া জল যে ভূগর্ভে যেখানে গিয়ে জমা হয়, যাকে আমরা বলছি আবহিক জল। কখনো কখনো এরকম ঘটনাও ঘটে। আমরা পাললিক শিলাস্তর উৎপত্তি প্রসঙ্গে বলেছিলাম যে মহাসাগরীয় তলদেশে দীর্ঘকাল ধরে পলি সঞ্চয়ের সঞ্চিত পলি পাললিক শিলাস্তর তৈরি করে। সেটা মহাসাগরের সমুদ্র জলভাগে নিচে যেমন হয়ে থাকে, তেমনি কোনো বৃহদাকার লেক অথবা অন্য কোনো জলবায়ু সেরকম ঘটনা ঘটতে পারে। এই পাললিক শিলাস্তর যেভাবে তৈরি হয়, সেই পাললিক শিলাস্তর তৈরির সময় তার মধ্যে যে জল আবদ্ধ থাকে, আমরা তাকে বলবো সহজাত জল। তাহলে দু ধরনের জল খুঁজে পেলাম। একটা ভূপৃষ্ঠীয় জল যেটা শিলাস্তরের প্রবেশতা অনুসারে কি আবহিক জল তৈরি করেছে, সহজাত জল পাললিক শিলার মধ্যে দিয়ে যেটা মূলত পাওয়া যায়। এর বাইরে আগ্নেয়গিরি থেকে যখন লাভা উদ্গীরণ হয়,
তার সঙ্গে ক্লাস 11 এর পুরনো পড়া একটা শব্দ পেয়েছিলাম ফিউমার। বিভিন্ন গ্যাসীয় দূষক পদার্থ জলীয় বাষ্প ঘন ধোঁয়া করে ম্যাগমা চেম্বার থেকে গহ্বর থেকে উঠে এসেছিল। কখনো কখনো এরকম দেখা যায় যে ম্যাগমার সঙ্গে উত্তপ্ত খনিজ মিশ্রিত জল তৈরি হয়, যাকে উৎসঙ্গ জল বলে থাকে বা ম্যাগমা জল বলা হয়। আরেকটা জল খুঁজে পাবো মহাসাগরীয় জল, যেটা মূলত সমুদ্র জলভাগে যে জলগুলো অবস্থান করে সেটা লবণাক্ত জল। শিলাস্তরের প্রবেশতত্ত্ব অনুযায়ী কখনো কখনো মহাসাগরীয় লবণাক্ত জল ভূমির গঠন প্রক্রিয়ায় সেটা ভূমিভাগে প্রবেশ করে, সেখানে যে জলটা অবস্থান করে তাকে আমরা বলবো মহাসাগরীয় জল। মূলত 4 ধরনের জল খুঁজে পাবো আমরা। ভৌমজলের প্রকারভেদ যদি এটা বলে থাকি, তাহলে ভৌমজল মূলত মাটির নিচে বা ভূগর্ভের নিচে যেখানে জমা হচ্ছে, সেই জলটা কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় বা নিয়ন্ত্রিত। ভূমির উপরিভাগে অধঃক্ষেপণ, সেটা বৃষ্টিপাত, তুষারপাত, অন্য যে আকারেই বায়ুমণ্ডল থেকে নেমে আসুক না কেন, সেই নেমে আসা অংশগুলো যখন ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই প্রবাহিত হওয়া জলটাই বা রান অফ হয়ে যেটা বেরিয়ে যায়, সেটাই শিলাস্তরের অথবা ভূগর্ভের নিচে গিয়ে জমা হয়। তাহলে বৃষ্টিপাতের জল বা অন্য কোনো জল যেভাবে বা তুষার বলা জল যেখানে গিয়ে নিচে সঞ্চিত হয়, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের স্থায়িত্ব, সেটাও ভৌমজলকে প্রভাবিত করে থাকে বা গুরুত্বটা নিয়ন্ত্রণ। বৃষ্টিপাত যদি দীর্ঘ সময় ধরে হয়, তাহলে গ্রাউন্ড ওয়াটার, সাবসারফেস ওয়াটার যেটাকে বলা আছে, ভৌমজল যেটাকে বলা আছে, সেই জলের সঞ্চয় ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার শিলাস্তরের গঠন যদি বলি, প্রবেশত্ব যদি বলা হয়, প্রবেশতা বেশি হলে সেই জলটা নিচে থেকে প্রবেশ করবে। আবার প্রবেশ শিলাস্তরে সচিত্রতা কম বা বেশি থাকে, সচিত্রতা যত বেশি হবে জলের নিম্নগমন তত বেশি হবে। একইভাবে যদি ভূমিঢাল বলা হয়, দেখো এখানে উঁচু ভূমি, এই জায়গাটার ভূমিঢাল যথেষ্ট বেশি, খাড়া ঢালযুক্ত। এই খাড়া ঢালযুক্ত জল উপরিভাগ দিয়ে যখন বৃষ্টিপাত বা অন্য কোনোভাবে জল প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, সেটা খুব দ্রুত উপর থেকে নিচের দিকে নেমে যাবে। তাই এই অংশে প্রবেশ শিলাস্তর যদিও থাকে, তার মধ্যে জলের নিম্নগমন অনেকাংশে কম হবে। যদি সেটা সমভূমি হয়, তাহলে দীর্ঘ সময় ধরে খুব ধীরে ধীরে জলটা উপর থেকে নিচের দিকে গড়িয়ে নামবে। এখান থেকে জলটা অবনমন বা নিম্নগমন খুব সহজ হবে। ভূমিঢালের পাশাপাশি আমরা যদি বাষ্পীভবন, শিলাস্তরের মধ্যে শিলার আর্দ্রতা বা মৃত্তিকার যে আর্দ্রতা থাকে, সেটা প্রভাবিত হয় বাষ্পীভবনের দ্বারা। উষ্ণতা যদি খুব বেশি হয়, তাহলে উষ্ণতার সংস্পর্শে শিলাস্তরে বা মৃত্তিকা স্তরের মধ্যে সঞ্চিত জল বাষ্পাকারে উপরে উঠে যেতে পারে। সেক্ষেত্রে শিলাস্তরের মধ্যে জলের পরিমাণ কমতে থাকবে। কি হয়, ভৌমজল যেখানে নিচে জমা রয়েছে, সেখান থেকে এই সারফেস টেনশন বেশি থাকার জন্য জলগুলো কৈশিক প্রক্রিয়া উপর দিকে উঠে আসার চেষ্টা করে। আবার এরকম ঘটনা খুঁজে পাবো যে মৃত্তিকা স্তরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই সেই লবণ মিশ্রিত জলগুলো উপর উঠে আসে। এখান থেকে বাষ্পাকারে জল যখন বেরিয়ে যায়, সেটা লবণগুলো নিতে পারে না, লবণগুলো পৃথিবীতে পড়ে। তাই কোথাও কোথাও বিশেষত উষ্ণ মরু অঞ্চলে আমরা দেখে থাকি যে সেখানে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের হার বেশি, তাই সেখানে মৃত্তিকা ক্রমান্বয়ে লবণাক্ত হয়ে পড়ে, সেটা অনুর্বর মৃত্তিকা স্তর তৈরি করে। আবার ভূমির ব্যবহার, যদি উন্মুক্ত ভূমিরূপ থাকে, তাহলে যত সহজে বৃষ্টিপাতের জল বা অন্য কোনোভাবে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত জল যত সহজে নিচের দিকে অবনমন হতে পারবে, নিম্নগমন হতে পারবে জলে। যদি সেই অংশের ভূমিরূপটা আমরা ভূমির ব্যবহারে শহরাঞ্চল দেখে থাকবো, যে কংক্রিট রাস্তাঘাট, পাকা বাড়ি, ভূমিটা পুরোটাই ভাবে আচ্ছাদিত করে রেখেছে, সেক্ষেত্রে জলের নিম্নগমন অনেকাংশে কিন্তু বন্ধ হয়ে যায়। তাই শহরাঞ্চলে বা শিল্পাঞ্চলে দেখতে পাবো যে ভৌমজল যে পরিমাণ তুলে নেওয়া হয়, সেই পরিমাণ জল কিন্তু সেখানে পূরণ হতে পারে না বা
মানে মূলত ঋতুভিত্তিক বৈচিত্র্যতে এটা দেখা যায় যে বর্ষাকালীন সময় জলগুলো ভৌমজল যেভাবে আভ্যন্তরে প্রবেশ করে, অন্য সময় সেই জলগুলোকে বা সারা বছর ধরে জলগুলো তুলে নিতে পারি, তার একটা সামঞ্জস্যতা থাকে, একটা ভারসাম্য থাকে। কিন্তু যদি ভৌমজলটা বেশি পরিমাণে তুলে না হয় আর ঠিক সেই জায়গাটায় জলের পূরণটা না হয়, সেক্ষেত্রে একটা সমস্যা হয়। তাই আমরা আগামী সময়গুলোতে আসছে যথেষ্ট উষ্ণতা বেশি হবে, বৃষ্টিপাত কম, গ্রীষ্মকালীন সময় যখন বৃষ্টিপাত মৌসুম বায়ু শুরু হয়নি তখন কোথাও কোথাও খরা, আর সেই খরার পরিমাণ এতটাই তীব্র আকার ধারণ করে যে কৃষকেরা সাবমার্সাল ইউজ করে জলটাকে তুলছে, কোথাও কোথাও জলের লেয়ার এতটাই, মানে ভৌমজলের লেয়ার এতটাই নিচে নেমে যায় যে সেখান থেকে জল তোলাটা দুষ্কর হবে। এর বাইরে বলা যেতে পারে কোথাও কোথাও যে ভূমিরূপের আচ্ছাদন, তাতে স্বাভাবিক উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বনাঞ্চল যেখানে উদ্ভিদের পরিমাণ বেশি থাকে সেখানে বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টিবহুল অঞ্চল ঘন অরণ্য বনভূমি তৈরি করে থাকে, বরঞ্চ উষ্ণ বা প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চল যেখানে বৃষ্টিপাত যথেষ্ট কম, সেখানে উদ্ভিদও কিন্তু কম পাওয়া যায়। তাই এই জাতীয় ঘটনাগুলো মূলত ভৌমজলকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা ভৌমজলের পাশাপাশি আর একটা শব্দ ব্যবহার করব, যে ভূপৃষ্ঠীয় জল ভূ অভ্যন্তরে বা শিলাস্তরের নিচে গিয়ে ভৌমজল তৈরি করেছিল, এই ভৌমজলে একটা যেমন রিচার্জ হতে পারে, মানে পূরণ হয়ে যেমন হয়, তেমনি একটা ক্ষরণের ঘটনা ঘটে। শিলাস্তরের মধ্যে দিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে নিচের দিকে নেমে যেতে পারে, কৈশিক প্রক্রিয়া জলটা অপর দিকে উঠতে পারে, বা সেই জলটাকে আমরা ব্যবহার করে থাকি। এই ভৌমজল সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে যখন ক্ষরণ হয়, তার একটা বড় কারণ প্রস্রবণ শব্দটা। প্রস্রবণ কাকে বলে? প্রাকৃতিকভাবে সৃষ্ট যে প্রক্রিয়ার অভ্যন্তরে, মানে ভৌমজলের কেন্দ্রীয় ক্ষরণ যখন ভূপৃষ্ঠে নির্গত হয় প্রাকৃতিকভাবে, আমরা প্রস্রবণ বলি। সেই প্রস্রবণে কখনো উদাহরণ আমরা খুঁজেছিলাম স্প্রিং, যাকে বলা হয়ে থাকে উষ্ণ প্রস্রবণ আকারে কোথাও জলের নির্গমন হয়। আমরা বিভিন্ন ধরনের প্রস্রবণের নাম খুঁজে পাব। প্রস্রবণের প্রকারভেদে যদি খোঁজার চেষ্টা করি, অবনত জলপীঠ প্রস্রবণ। প্রস্রবণ অধিকাংশ ক্ষেত্রে দেখব যে সেটা মূলত অভিকর্ষজ বলের টানে যেমন উপর থেকে গড়িয়ে নামছে, ঠিক এরকম ঘটনা ঘটে। আমরা অবনত প্রস্রবণ, জলপীঠ প্রস্রবণ ভূমিরূপ যদি এরকম হয়, তাহলে কোথাও কোথাও ভূ অভ্যন্তরে ভৌমজল যেখানে সঞ্চিত হয়ে রয়েছে, যদি সেটা এমন হয় যে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়েছে, তাহলে এখান থেকে এই জলগুলো ফোয়ারার আকারে নির্গমন হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো অবনত জলপীঠ প্রস্রবণ। এটা অবশ্যই প্রবেশ্য শিলাস্তর, সম্পৃক্ত শিলাস্তর। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত জলটা এভাবে বেরিয়ে আসবে, অবনত প্রস্রবণ। আমরা যদি তারপরে বোঝার চেষ্টা করি, সংযোগ প্রস্রবণ। প্রবেশ্য শিলা আর অপ্রবেশ্য শিলা দুটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রস্রবণ তৈরির ক্ষেত্রে। এটা যদি ভূমিরূপ হয়, প্রবেশ্য শিলাস্তর যার মধ্যে দিয়ে জলের নিম্নগমন সম্ভব, কিন্তু অপ্রবেশ্য শিলাস্তর, এটা যদি অপ্রবেশ্য শিলাস্তর হয় তাহলে এর মধ্যে দিয়ে জলের নিম্নগমন সম্ভব নয়। কিন্তু প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে সঞ্চিত জল, এটা যদি প্রবেশ্য শিলাস্তর বা সংক্ষিপ্ত হয়, তাহলে এখান থেকে জলটা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ প্রবেশ্য শিলা আর অপ্রবেশ্য শিলা, সেটা যদি ভূপৃষ্ঠের সরাসরি তার সংযোগস্থলটা এভাবে উন্মুক্ত হয়, তাহলে এখান থেকে জলের নির্গমন প্রস্রবণ আকারে তৈরি হতে পারে। আমরা সংযোগ প্রস্রবণ বলছি। ডাইরেক্ট প্রস্রবণ।
উল্লম্বভাবে আগ্নেয় উঠবে, যাকে আমরা ডাইভ বলেছিলাম। এটা যদি ডাইভ হয় তাহলে এটা সম্পৃক্ত জলস্তর এখানে ফোয়ারার আকারে জলে নির্গমন, আমরা ডাইভ প্রস্রবণ বলি। ঋতুভিত্তিক বৈচিত্র্য কখন দেখা যায়? যে বর্ষাকালের সময় এখান থেকে যেভাবে জলে নির্গমন হচ্ছে, যখন শীতকালীন সময় বা শুষ্ক হয়, যখন জলে নির্গমন একটা সময় বেরিয়ে আসে, তাহলে জল সেই অর্থে ভৌম জলের লেয়ার অনেকটাই নিচের দিকে নেমে গেছে। চুক্তি প্রস্রবণ, ভূমিরূপের গঠনটার চেয়ে কখনো কোথাও কোথাও এটা যদি সম্পৃক্ত শিলাস্তর হয়, যদি কখনো চ্যুতি ফল তৈরি হয়, তাহলে চ্যুতি রেখা বরাবর কখনো জল ঠিক এভাবে ফোয়ারার মতো বাইরের দিকে বেরিয়ে আসে, চ্যুতি প্রস্রবণ তৈরি হয়। আবার ভূমির গঠনগত দিক থেকে বিদার প্রস্রবণ, কোথাও কোথাও প্রবেশ্য বা অপ্রবেশ্য কঠিন শিলা জয়েন্ট বরাবর অথবা দাঁতন বরাবর এভাবে জলের নিম্নগমন কখনো ভূপৃষ্ঠে বেরিয়ে আসার ঘটনা ঘটে থাকে। আমরা সন্ধি মিশ্রণ বা বিদার প্রস্রবণ করে থাকি। আর একটা বিশেষ ধরনের প্রস্রবণ সেই অর্থে তৈরি হয় দ্রবণ প্রস্রবণ। আমরা এই বিশেষ আকৃতির ভূমিরূপ কোথাও কোথাও দেখে থাকবো, যাকে চুনাপাথর গঠিত অঞ্চল এভাবে মূলত ভূমিরূপটাকে দেখানো হয়। চুনাপাথর গঠিত অঞ্চল ভৌম জলস্তর যখন এভাবে তৈরি হয়, তখন বৃষ্টিপাত বা অন্য কোনোভাবে জল ভূপৃষ্ঠ বরাবর নিচে প্রবেশ করে চুনাপাথরের সংস্পর্শে এলে চুনাপাথরের সঙ্গে জলের দ্রবণ ক্রিয়ায় এভাবে ভূ অভ্যন্তরে ভূমিরূপের গঠনগত পরিবর্তন ঘটায়। এই জলটাই বাইরে থেকে বেরিয়ে আসে, যাকে দ্রবণ প্রস্রবণ বা ভক্তমুষিয়ান প্রস্রবণ বলা হয়। মূলত এই জাতীয় ভূমিরূপে বা অবস্থানগত দিক থেকে যে প্রস্রবণগুলো তৈরি হলো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রস্রবণের জল দেখো অভিকর্ষজ বলে প্রভাবে যেন ওপর থেকে নিচের দিকে বেরিয়ে আসে। এই সমস্ত গ্রুপেই অভিকর্ষজ প্রস্রবণ বলা হয়। আবার ঋতুগতিক বৈচিত্র্যতায় অথবা স্থায়িত্ব অনুসারে প্রস্রবণকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা করে থেকে অবিরাম প্রস্রবণ, যেটা মূলত অনবরত জলে নির্গমন ঘটে। একটা সবিরাম প্রস্রবণ বলা থাকে কিছু সময় অন্তর অথবা ঋতুগতিক বৈচিত্র্যতায় বর্ষাকালীন সময় মূলত জলের নির্গমনটা ঘটে। আমরা যদি এইটার কথাই বলি, ততক্ষণ পর্যন্ত জলের নির্গমন হবে যতক্ষণ ভৌমজল তার গাঠনিক দিক থেকে ঠিক এভাবে উচ্চতাগতভাবে রয়েছে, কিন্তু এই জলের লেয়ারটা যখন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে, তখন কিন্তু এখান থেকে জলের নির্গমন হবে না।
আর বর্ষাকালীন সময় যত সংখ্যক প্রস্রবণের দেখা মিলবে, শীতকালীন সময় বা বৃষ্টি যখন হবে না শুষ্ক ঋতুতে, তখন কিন্তু প্রস্রবণ অনেক সময় দেখা নাও যেতে পারে। আবার জলের উষ্ণতা তারতম্য ভিত্তিতে আমরা প্রস্রবণকে দুভাগে ভাগ করতে পারি। একটা বলে থাকি উষ্ণ প্রস্রবণ, যার জলের উষ্ণতা যথেষ্ট বেশি, আর একটা হচ্ছে শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ তোমরা অনেকেই ঘুরতে গেছো, আমরা বলে থাকি বক্রেশ্বর। পাহাড়ি অঞ্চলে অনেক জায়গাতে এরকম প্রস্রবণ রয়েছে। শীতল প্রস্রবণ, দেরাদুনের সহস্রধারা, এরকম প্রস্রবণ। আচ্ছা, প্রস্রবণ যেমন এই একটা নির্দিষ্ট অংশ থেকে ভূপৃষ্ঠ উন্মুক্ত অংশে দেখা যায়, কখনো কখনো এমন হতে পারে যে অনেকগুলো প্রস্রবণ সরাসরি এরকম নির্গমন ঘটছে, যেন একটা রেখার মধ্যে দিয়ে অনেকগুলো প্রস্রবণের সংযোগ, আমরা প্রস্রবণ রেখাও বলে থাকি। এই জাতীয় প্রস্রবণের বাইরে আর বিশেষ ধরনের প্রস্রবণ রয়েছে, যেটা অভিকর্ষিত প্রস্রবণ নামে খ্যাত, যে প্রস্রবণগুলো অভিকর্ষিত বলের বিরুদ্ধে কাজ করে তার নির্গমন ঘটায়। বিশেষ করে আমরা কোথাও আগ্নেয়গিরি অঞ্চলে এরকম প্রস্রবণের খোঁজ পেতে পারি। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে যখন জীবন্ত অবস্থায় লাভা নির্গমন ঘটে, এটা প্রধান জ্বালামুখ বলা যেতে পারে। এর বাইরে অসংখ্য অপ্রধান বা গৌণ জ্বালামুখ থাকে, সেখান থেকে লাভা নির্গমন হয়। কখনো কখনো আগ্নেয়গিরির এই জাতীয় প্রধান জ্বালামুখ অথবা অপ্রধান জ্বালামুখ থেকে জলের নির্গমন ঘটনা ঘটে, তাকে আগ্নেয় প্রস্রবণ বলা হয়ে থাকে। উত্তপ্ত জল প্রধানত নির্গমন ঘটে, এটা অভিকর্ষিত বলের বিরুদ্ধে জলগুলো নির্গমন হচ্ছে। আর একটা বিশেষ ধরনের প্রস্রবণ, যাকে আমরা বলে থাকি গিজার বা গাইজার। গিজার প্রস্রবণ, সেটা ভূ অভ্যন্তরে জীবন্ত অথবা পাদগাঠনিক দিক থেকে কোনো বিশেষ প্রকৃতির অঞ্চলে ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত ও বাষ্প মিশ্রিত জল ফোয়ারার মতো উপরে উৎক্ষিপ্ত হয়, অনেকটা উঁচু পর্যন্ত উঠে আসে। আমরা এই বিশেষ জাতীয় প্রস্রবণকে বলতে গিজার। আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেইথফুল পৃথিবীর বিখ্যাত গিজারের উদাহরণ। মূলত অভ্যন্তরবাদী থেকে উষ্ণতা ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাই ভূপৃষ্ঠ থেকে জলরাশি যদি কখনো শিলাস্তরে ফাটল বা দুর্বল অংশ বরাবর নিচের দিকে যাবার চেষ্টা করে, তাহলে যত অভ্যন্তরে প্রবেশ করবে তত তার তাপমাত্রা বাড়বে, ধীরে ধীরে উত্তপ্ত হয়ে চাপে সেটা উপর দিকে উৎক্ষিপ্ত হবে। কিংবা পাদগাঠনিক অনুসারে কোথাও পাতের সংযোগস্থলে কিংবা জীবন্ত আগ্নেয়গিরি যদি ভূপৃষ্ঠের নিচে কোথাও অবস্থান থাকে, তার সংস্পর্শ জল এবার তীব্র চাপে উপর দিকে অনেকটা উঁচু পর্যন্ত উঠে আসে। এটা কিছু সময়, কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে মূলত এরকম জলে উৎক্ষেপণ ঘটনা ঘটে থাকে। এর বাইরে আরেকটা বিশেষ ধরনের প্রস্রবণ আমরা খুঁজে পাবো, যাকে আর্টিজিও প্রস্রবণ বলা হয়ে থাকে। এটাকে যদি বলা হয় প্রবেশ্য শিলা, তাহলে প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে এটা অপ্রবেশ্য শিলাস্তর, এখানেও হয়তো অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। অর্ধাচন্দ্রাকার, এটা অপ্রবেশ্য শিলা। এটা প্রবেশ্য শিলা।
ভূপৃষ্ঠে উন্মুক্ত সরাসরি, এই অংশে বৃষ্টিপাত বা অন্য কোনোভাবে জল প্রবেশ্য শিলাস্তর দিয়ে নিচের দিকে প্রবেশ করে। দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যে প্রবেশ্য শিলাস্তর রয়েছে, সেই প্রবেশ্য শিলাস্তর এই যে অবস্থানে রয়েছে অর্ধচন্দ্রাকারে, এই অবস্থানের কারণে যদি কখনো খোলা মুখ পাইপ প্রবেশ করা যায়, তাহলে সেখান থেকে জল ফোয়ারার মতো উঠে আসে। আমরা এই বিশেষ প্রস্তুতকে বলে থাকি আর্তেজিও প্রস্রবণ। প্রস্রবণ যে প্রকারগুলো আমরা জানলাম, এই প্রস্রবণের বা ভৌম জলস্থা তারও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার বা অবদান রয়েছে। আমরা এই জলগুলোকে ভৌম জল, সেটা আমরা সকলেই পাটের নিচ থেকে তুলে নিয়ে আসি, সেটা আমরা পানীয় জল কৃষিক্ষেত্রে বা সেচের কাজে বা শিল্প কারখানায় ব্যবহার করে থাকি। তাহলে পানীয় জল একটা গুরুত্বপূর্ণ যোগান দেয়। আবার প্রস্রবণ জল উষ্ণ প্রস্রবণ বা শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ জলে প্রচুর মিনারেল, খনিজ, বিভিন্ন ধরনের সল্ট, লবণ, সেগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। এই জাতীয় প্রস্রবণের জল থেকে সফট ড্রিঙ্কস, আমরা নরম পানীয় যেটা বলে থাকি কোল্ড ড্রিঙ্কস, সেগুলো তৈরি করা হয়ে থাকে। আমরা এখান থেকে মিনারেল ওয়াটার তৈরি করে থাকি। যদি আমরা দোকান থেকে যে জলটা কিনে খাই, সেটাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটারই বলি, ড্রিঙ্কিং ওয়াটারই বলা উচিত। আর মিনারেল ওয়াটার সেটাই যেটা কোনো বিশেষ প্রস্রবণ, মানে ন্যাচারাল কোনো স্প্রিং থেকে কালেক্ট করা। ইভেন মিনারেল ওয়াটার যদি কোথাও লেখা থাকে, তাতে কিন্তু তার সোর্সটা, মানে জলটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে সেটা উল্লেখ করা থাকে। আলাদা করে যদি মিনারেলস অ্যাড করতে হয়, তাহলে অ্যাডেড মিনারেলস তার নামও মেনশন করা থাকবে। আমরা সেটাকেই মিনারেল ওয়াটার বলে থাকি। আর দোকান থেকে জল যেটা আমরা সংগ্রহ করি, সেটা বলার সময় তো মিনারেল ওয়াটার বলি, কিন্তু সেটা ড্রিঙ্কিং ওয়াটার বলাটাই যুক্তিগ্রাহ্য। আজকের ক্লাসটা এই পর্যন্ত।